আসসালামু আলাইকুম। বিজয় ওয়ার্ল্ড নিউজে আপনাদের আমন্ত্রণ। শুরুতেই জানাবো প্রধান সংবাদগুলোর শিরোনাম। বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই থাকবে শিরোনাম। নাৎসি ইসরায়েলের পতন দেখছেন হিজবুল্লাহ নেতা নাসারুল্লাহ। এদিকে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যর মন্তব্য, রাফায় হামলা সম্পর্কে নেতানিয়াহু মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছেন। জানিয়ে দেব রাফাতের রক্ত ঝরাচ্ছে আমেরিকার বোমায়। এদিকে রুশ ড্রোনের সামনে মার্কিন ট্যাঙ্ক অসহায়। এবং সর্বশেষ জানিয়ে দেব সব ঠিক থাকলে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন না। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এবারে থাকবে বিস্তারিত। আজকের সংবাদগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে রাফাতের রক্ত ঝরাচ্ছে আমেরিকার বোমাই। ভিউয়ার্স, আপনারা জানেন গাজায় ইসরায়েলি বর্বরতার শুরু থেকেই পাশে আছে যুক্তরাষ্ট্র। শুধু মৌখিকভাবেই নয়, অস্ত্র গোলাবারুদ দিয়েও সহায়তা করে যাচ্ছে পরম মিত্রকে। আরব বিশ্ব থেকে শুরু করে গোটা বিশ্বের সামনে যেমন নিয়মিতভাবে গাজায় বেসামরিক মানুষের ওপরে ইসরায়েলি হামলা বন্ধের নীতি কথা শোনাচ্ছে, তেমনি গাজা ধ্বংসে তেল আবিবে নিত্য নতুন বোমা বারুদের চালানো পাঠাচ্ছে নিয়মিতই। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিধ্বংসী আধুনিক যেসব যুদ্ধ অস্ত্রে ছারখার হচ্ছে গাজা, যুক্তরাষ্ট্রের পাঠানো এসব অস্ত্রেই হামাস ধ্বংসের অজুহাতে প্রতিদিন শত শত নারী শিশুদের হত্যা করছে ইসরায়েল। হাজার হাজার টন বোমায় ধুলোয় মিশিয়ে দিচ্ছে গাজার বাড়িঘর। অবরুদ্ধ ছোট্ট জনপদে প্রতিদিনই বাড়ছে লাশের পাহাড়, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। এত প্রাণহানি, এত রক্তপাত আর লাখ লাখ অভুক্ত মানুষের আর্তনাদ সত্ত্বেও একমাত্র যুক্তরাষ্ট্রের কোটোচালে গাজায় যুদ্ধবিরতি হয় না। অথচ যুক্তরাষ্ট্র প্রায়ই বলে থাকে তারা গাজায় শান্তিপূর্ণ সমাধান চায়। আসলে কোনো সমাধান নয়, বরং যুক্তরাষ্ট্র নিজেই যুদ্ধ অপরাধ করছে। যুদ্ধবিরতি বিশ্ব বিবেকের মুখে এখন একটাই ঘৃণা, ইসরায়েল নয়, ইসরায়েলের হাত দিয়ে গাজাবাসীকে মারছে যুক্তরাষ্ট্র নিজেই। ভিউয়ার্স, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। নাৎসি ইসরায়েলের পতন দেখছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে নাৎসিদের সঙ্গে তুলনা করেছেন। সেই সঙ্গে গাজায় নৃশংসতার বিষয়ে ক্রমবর্ধমান ক্ষোভের কারণে ইসরায়েলি শাসনের পতনের শঙ্কা করছেন তিনি। সৈয়দ হাসান নাসরুল্লাহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসিদের সঙ্গে ইসরায়েলি শাসনের তুলনা করে বলেন, গাজা ইস্যুতে ক্রমবর্ধমান জনবিক্ষোভের কারণে তাদের টেকার সম্ভাবনা কম। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত বক্তৃতায় এসব কথা বলেন হাসান নাসরুল। তিনি বলেন, আমি এই অঞ্চলে এই নাৎসি শাসনের কোনো ভবিষ্যৎ দেখছি না। নাসরুল্লাহ বলেন, সর্বশেষ গাজার রাফায় শহরে শরণার্থীদের তাঁবুতে ইসরায়েলিদের নির্মম বোমাবর্ষণ কেবল এটির পতন এবং বিচ্ছিন্নতাকেই ত্বরান্বিত করবে। তিনি বলেন, এই হামলা প্রমাণ করে যে ইসরায়েলিরা নাৎসিদের চেয়েও খারাপ, যারা ইউরোপ জুড়ে জঘন্য অপরাধ করেছে। দখলকারী শাসনের বিবেক বা নৈতিক নীতির অভাব রয়েছে এবং এটি নাৎসিদের চেয়েও খারাপ, বলেন হিজবুল্লাহ নেতা। এর আগে রোববার গভীর রাতে রাফায় উদ্বাস্তু ফিলিস্তিনিদের ক্যাম্পে হামলা চালায় ইসরায়েল। এতে নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এমনকি বিস্ফোরণের ক্যাম্পে আগুন ধরে গেলে অনেকে পুড়ে মারা যান। এর প্রতিবাদে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। গাজায় ইসরায়েলের আক্রমণ বন্ধ করার জন্য আন্তর্জাতিক আদালতের আদেশ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। গত বছরের ৭ই অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল। এ সময়ে গাজা উপত্যকায় ৩৬,০০০-এর বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া গত ৭ মাসের বেশি সময়ে ৮১,০০০-এর বেশি ফিলিস্তিন আহত হয়েছেন। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের মন্তব্য, রাফায় হামলা সম্পর্কে নেতানিয়াহু মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছেন। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য গাদি আইজেনকোট বলেছেন, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাফা শহরের হামলা ও বিজয় সম্পর্কে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে। ইসরায়েলের মধ্য অঞ্চলে গতকাল বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তৃতায় এই কথা বলেন আইজেনকোট। তিনি বলেন, নেতানিয়াহু জনগণের মধ্যে এই মিথ্যা ধারণা প্রতিষ্ঠা করার
চেষ্টা করছেন যে তিনি রাফা শহরে হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জন করতে যাচ্ছেন। নেতানিয়াহু বলে আসছেন হামাসের সক্রিয় 4টি ব্রিগেডকে গাজার রাফা শহরে নির্মূল করা হবে এবং ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর হাতে থাকা ইসরায়েলি বন্দীদের মুক্ত করা হবে। এ সম্পর্কে আইজেন কোট বলেন, যারা বলছেন রাফা শহরে আমরা কয়েকটি ব্যাটালিয়নকে নির্মূল করব এবং বন্দীদেরকে ফিরিয়ে আনব, তারা মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছেন। রাফাতে রক্ত ঝরাচ্ছে আমেরিকার বোমা। ফিলিস্তিনের গাজার রাফা শরণার্থী তাঁবুতে চালানো হামলায় যুক্তরাষ্ট্রের দেওয়া বোমা ব্যবহার করেছিল ইসরায়েল। জি, ঠিকই শুনেছেন, মার্কিন সংবাদ মাধ্যম CNN এর বিশ্লেষণে এমনটা উঠে এসেছে। রোববার রাতের ওই হামলায় 23 শিশু, নারী, বয়োবৃদ্ধ সহ কমপক্ষে 45 জন নিহত হন। আহত হন আরও 200 জনেরও বেশি। নিরাপদ ঘোষিত এলাকায় এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। শরণার্থী তাঁবুতে হামলার একাধিক ভিডিও বিশ্লেষণ করে CNN ঘটনাস্থলে থাকা বোমার ধ্বংস অবশেষ বিস্ফোরক বিশেষজ্ঞরা পর্যালোচনাও করে দেখেছেন। এতে দেখা যায় হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা GBU-39 বোমা ব্যবহার করেছিল ইসরায়েলি বাহিনী। CNN এর পাওয়া ভিডিওগুলোতে দেখা যায় রাফাত তাঁবু দিয়ে তৈরি আশ্রয় কেন্দ্রের বড় একটি অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। রাতে চালানো ওই হামলা থেকে নিজেদের রক্ষা প্রাণপণ চেষ্টা করছেন অনেক নারী, পুরুষ ও শিশু। ধ্বংসস্তূপ থেকে শিশুসহ অনেকের মরদেহ বের করে আনছেন উদ্ধারকারীরা। আল জাজিরা সহ একাধিক সংবাদ মাধ্যম জানায় ওই হামলার ঘটনায় অনেকেই পুড়ে মারা যান। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দলের জ্যেষ্ঠ সদস্য টেভর বল রাফা শহরে ব্যবহার করা বোমার ধ্বংস অবশেষ দেখে এটিকে GBU-39 বলে শনাক্ত করেন। তিনি বলেন, এই বোমার ওয়্যারহেড অংশ অন্য বোমার চেয়ে আলাদা এবং এর গতিপথ, নির্দেশক সরঞ্জাম ও ডানা একেবারেই ব্যতিক্রমী। বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞ ক্রিস কব স্মিথ CNN-কে বলেন, GBU-39 বোমা তৈরি করে আমেরিকার কোম্পানি বোয়িং। কৌশলগত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার জন্য এই বোমা ব্যবহার করা হয়। এতে আশপাশের ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়। তবে ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক এই অফিসার বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় যে কোনো বোমা, এমনকি এই আকারের হলেও সব সময় বড় ধরনের ঝুঁকি থাকে। ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের বোমাগুলো আয়তন পরিসীমা হিসেবে ব্যবহার সব জায়গায় প্রযোজ্য নয়। এ বিষয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এর আগে সিরিয়া, আফগানিস্তান এবং ইরাকের যুদ্ধে এই ধরনের বোমা ব্যবহার করেছে, তবে সেগুলো উন্মুক্ত স্থান ছিল। অপরদিকে গাজা অবরুদ্ধ এবং ঘনবসতিপূর্ণ। গাজা সম্পূর্ণ একটি ভিন্ন পরিবেশ। এমনকি কংগ্রেসেও অনেকে গাজার বাংকার বোমা হামলা চালানোর বিষয়টি প্রশ্নবিদ্ধ করেছে, কিন্তু কারো কথাই কানে তুলছেন না দেশটির ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট জো বাইডেন। তার মানে গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের হাত দিয়েই ফিলিস্তিনিদের মারছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি বর্বরতার শুরু থেকেই পাশে আছে যুক্তরাষ্ট্র। শুধু মৌখিকভাবেই নয়, অস্ত্র, গোলাবারুদ দিয়েও সহায়তা করে যাচ্ছে পরম মিত্রকে। আরব বিশ্ব থেকে শুরু করে গোটা বিশ্বের সামনেই যেমন নিয়মিতভাবে গাজার বেসামরিক মানুষের ওপরে ইসরায়েলি হামলা বন্ধের নীতি কথা শোনাচ্ছে, তেমনি গাজা ধ্বংসে তেল আবিবের নিত্য নতুন বোমা বারুদের চালানো পাঠাচ্ছে নিয়মিতই। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিধ্বংসী আধুনিক যেসব যুদ্ধ অস্ত্রে ছারখার হচ্ছে গাজা, যুক্তরাষ্ট্রের পাঠানো এসব অস্ত্রেই হামাস ধ্বংসের অজুহাতে প্রতিদিন শত শত নারী শিশুদের হত্যা করছে ইসরায়েল। ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের হাজার হাজার টন বোমায় ধুলোয় মিশিয়ে দিচ্ছে গাজার বাড়িঘর। অবরুদ্ধ জনপদে প্রতিদিনই বাড়ছে লাশের পাহাড়, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। 8 মাস ধরে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে 36,000 ছাড়িয়ে গেছে। এরপরও ইসরায়েলের ভয়ঙ্কর সব বোমা বারুদের চালান পাঠানো হচ্ছে, যার তালিকায় আছে ভয়ঙ্কর বাংকার ব্লাস্টার বোমাও। এর মধ্যে আরও আশঙ্কার কথা হলো, ইসরায়েল জানিয়েছে গাজা যুদ্ধে আরও 7 মাস চলতে পারে। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি জানিয়েছেন এই তথ্য। তার দাবি, হামাসের শক্তি ধ্বংসের জন্য গাজা যুদ্ধ আরও 7 মাস স্থায়ী হতে পারে। তার মানে হলো যুক্তরাষ্ট্রের পাঠানো বোমা আর ভয়ঙ্কর অস্ত্র দিয়েই আরও 7 মাস গাজায় অভিযান চালানো হবে। তার মানে সেখানে আরও রক্ত ঝরবে। গাজার লাখো ফিলিস্তিনিদের এই আর্তনাদের যেন কোনো মূল্য নেই যুক্তরাষ্ট্রের কাছে। যুদ্ধবিরতি বিশ্ব বিবেকের মুখে এখন একটাই ঘৃণা, ইসরায়েল নয়। ইসরায়েলের হাত দিয়ে গাজাবাসীকে মারছে যুক্তরাষ্ট্রই। রীতিমতো পিতৃ ছায়া দিয়ে যুক্তরাষ্ট্র আগলে রেখেছে ইসরায়েলকে।
রুশ ড্রোনের সামনে মার্কিন ট্যাঙ্ক অসহায়। ড্রোনের উপরে ব্যাপকভাবে নির্ভরশীল যুদ্ধের মধ্যে ইউক্রেনের সৈন্যদের জন্য মার্কিন সরবরাহ করা ট্যাঙ্কগুলি যথেষ্ট সহায়ক প্রমাণিত হচ্ছে না। 2023 সালের জানুয়ারিতে ইউক্রেনের কাছ থেকে কয়েক মাস কঠোর লবিংয়ের পর যুক্তরাষ্ট্র একটি ট্যাঙ্ক ব্যাটালিয়নকে সজ্জিত করার জন্য 31টি M1A1 আব্রাহামস ট্যাঙ্ক পাঠাতে সম্মত হয়। সামরিক বিশেষজ্ঞরা আগে বিজনেস ইনসাইডারকে বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অবস্থা এবং ট্যাঙ্ক অন ট্যাঙ্ক যুদ্ধের অভাবের কারণে ট্যাঙ্কগুলো ব্যবহারের ক্ষেত্রে সীমিত হবে, যা আব্রাহামসের বিশেষত্ব। মার্কিন ট্যাঙ্ক পাঠানোর 1 বছরের বেশি সময় পরে অন্তত 8টি সাঁজোয়া যান হারিয়ে বা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং মার্কিন কর্মকর্তাদের মতে ইউক্রেনকে যুদ্ধক্ষেত্র থেকে ট্যাঙ্কগুলো ফিরিয়ে আনতে হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় মিডিয়া মার্কিন প্রতিবেদনের বিরোধিতা করেছে যে আব্রাহামস ট্যাঙ্কগুলি সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে, তবে বলেছে যে সৈন্যরা সীমিত ক্ষেত্রে সেগুলি ব্যবহার করছে। ইউক্রেনের 47তম মেকানাইজড ব্রিগেডের একজন সদস্য, যিনি জোকার হিসেবে চিহ্নিত, সিএনএন-এর প্রধান আন্তর্জাতিক নিরাপত্তা সংবাদদাতা নিক প্যাটন ওয়ালসকে বলেছিলেন যে রাশিয়া যখন ড্রোন দিয়ে বোমাবর্ষণ করছে তখন সৈন্যদের রক্ষা করার জন্য ট্যাঙ্কগুলোই যথেষ্ট নয়। এর বর্ম এই যুগের জন্য যথেষ্ট নয়, এটি ক্রুদের রক্ষা করে না। জোকার সিএনএনকে বলেন, আসলে আজ ড্রোনের যুদ্ধ, তাই এখন যখন ট্যাঙ্কটি বের করা হয় তখন তারা সব সময় এটিকে আঘাত করার চেষ্টা করে। সিএনএন রিপোর্ট অনুসারে একটি অস্থায়ী সমাধান হিসাবে ইউক্রেনীয় সৈন্যদের গাড়িতে সাঁজোয়া প্লেটের ওপরে নির্ভর করতে হয়েছিল। জোকার যোগ করেছেন যে ইউক্রেনকে যে ট্যাঙ্ক গোলাবারুদ দেওয়া হয়েছিল তা কেবলমাত্র সরাসরি ট্যাঙ্ক থেকে ট্যাঙ্ক যুদ্ধের জন্য উপযোগী এবং কাঠামো নামানোর জন্য অপর্যাপ্ত। একবার আমরা একটি বাড়িতে 17 রাউন্ড গুলি ছুঁড়েছিলাম এবং এটি তারপরেও দাঁড়িয়েছিল, তিনি বলেছিলেন। ইউক্রেনের একজন কর্মকর্তা গত বছর বলেছিলেন যে রাশিয়ার কাছে ইউক্রেনের তুলনায় 7 গুণ বেশি ড্রোন রয়েছে। সব ঠিক থাকলে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন না, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছেন না বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে যাদবপুরের দলীয় প্রার্থী সায়নী ঘোষ এবং কলকাতা দক্ষিণের দলীয় প্রার্থী মালা রায়ের সমর্থনের রোড শো শুরুর আগে তৃণমূল নেত্রী মমতা বলেন, দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, খুব সম্ভবত কাউন্টিংয়ে যদি সব ঠিকঠাক হয় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন না। নরেন্দ্র মোদীর ধ্যান নিয়ে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলেন প্রতিবারের ভোটে আগে কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর 48 ঘন্টা পাবলিসিটি খায়। 48 ঘন্টা সব পাবলিসিটি বন্ধ। আজ সন্ধে 6টা থেকে পরশু বিকেল 6টা পর্যন্ত আপনি ধ্যান করবেন, ধ্যান করুন, কেউ তো বারণ করেনি, ক্যামেরার সামনে কেন? উল্লেখ্য, লোকসভা নির্বাচনে প্রচার শেষে তামিলনাড়ুর কন্যাকুমারীতে পৌঁছবেন নরেন্দ্র মোদী। সেখানে বিবেকানন্দ রক মেমোরিয়াল ধ্যানে বসার কথা রয়েছে তার। সেই ধ্যানের জন্য কন্যাকুমারী নিরাপত্তাও বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রীর ধ্যান চলাকালীন সেই এলাকায় কড়া নজরদারি চালাতে প্রায় 2000 পুলিশ কর্মী ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি কন্যাকুমারীর সৈকতে পর্যটকদের প্রবেশের উপরেও জারি করা হচ্ছে নিষেধাজ্ঞা। রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার 30 মে সন্ধ্যা থেকে শুরু হয়ে 1 জুন সন্ধ্যা পর্যন্ত মোদী ধ্যান করবেন। বিবেকানন্দর রকে ধ্যান সেরে 1 জুন বিকেল 3:30টা কন্যাকুমারী থেকে ফিরবেন নরেন্দ্র মোদী।